তোর সব ঠিক হয়েছে। তোমরা আমার যাইতেছ, আমি কই যাবো? আমার তো কোনো জায়গায় রাখতেছে না। আমার ডেলিভারি হবে না। আমি মরে যাবো মা। এই হাসপাতালে রাখে নাই তো কি হয়েছে? আরেক হসপিটালে নিয়ে যাবো। কোন হাসপাতালে রাখবো না। ওর তো পিতৃ পরিচয় নাই, ওরে কোন হাসপাতালে রাখবো না আব্বা। রাখবো মা, রাখবো। আমি এতদিন ভুল ছিলাম। আমি মেঘলাকে ভুল বুঝছি। আমি আমার সন্তানকে দেখতে আসছি, মেঘলাকে দেখতে আসছি। না, তুমি আমার মেঘলারে দেখতে পারবা না। খবরদার! কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? মেঘলা কোথায়? আমি তোমার বিশ্বাস দিয়ে তো আমার নাতির জীবন ফিরে আসবে না, আসবে না। তোমার মতো ছেলেকে আমার পরিবার থেকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। তুমি যাও। কই গো, তাড়াতাড়ি আসো। মায়ের অবস্থা তো ভালো না, মায়েরটারে তো বাঁচাইতে হইব। তুই আমাকে ক্ষমা করে দাও। এই তুই হাত দিয়ে আমাদের সন্তানকে আমি দাফন করে এসেছি। তুই আমার সন্তানের ধরছস? কোন সাহসে তুই আমার সন্তানের ধরছস? লজ্জা শরম নাই? লজ্জা করে নাই? বিন্দু মাত্র লজ্জা করে নাই তোর? কেমনে পারলি এই কাজটা তুই? মনে নাই তুই কি করছিলি আমার লগে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা কথা বলতে চলেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্রের এমন এক চমকে ভরা পর্ব নিয়ে, যা দেখার পর দর্শকদের চোখে পানি এসেছে, আবার রাগে ক্ষোভে অনেকে টিভির সামনে দাঁড়িয়ে গেছেন। বন্ধুরা, গত পর্বের শেষ দৃশ্যটি নিশ্চয়ই এখনও আপনাদের মনে আছে। নিজের সন্তানকে হারিয়ে রাতুল যেন বেঁচে থেকেও মৃত মানুষের মতো হয়ে গেছে। যে মানুষটা একসময় অহংকারে মাটিতে পা ফেলত না, সেই রাতুল আজ মাথা নিচু করে মেঘলার সামনে দাঁড়িয়েছিল, বারবার ক্ষমা চাইছিল, কাপা কণ্ঠে বলছিল, মেঘলা, আমি ভুল করেছি,
আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তখন মেঘলার চোখে কোনো মায়া ছিল না, ছিল শুধুই জমে থাকা কষ্ট, অপমান আর অভিমানের পাহাড়। কারণ যে নারী নিজের সন্তানকে হারিয়েছে, যে নারী দিনের পর দিন স্বামীর অবহেলা সহ্য করেছে, তার হৃদয়ের ক্ষত কি এত সহজে ভরাট হয়? রাতুল তখনও জানত না তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা এখনও বাকি। বন্ধুরা, আগামী পর্ব শুরু হবে এক ভয়ঙ্কর রহস্য উন্মোচনের মাধ্যমে। এমন একটি সত্য প্রকাশ পাবে যা জানার পর রাতুলের পুরো পৃথিবী ওলটপালট হয়ে যাবে। একদিকে রাতুল নিজের সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছে, অন্যদিকে তার বাড়ির ভেতরেই চলছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের খেলা। দর্শকরা দেখতে পাবেন গভীর রাতে রাতুলের ফুফু গোপনে কারো সঙ্গে ফোনে কথা বলছে। তার মুখে তখন এক অদ্ভুত রহস্যময় হাসি। ফুফু বলবে, এতদিনে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, কেউ কোনোদিন সত্যিটা জানতে পারবে না। ফোনের ওপাশ থেকে একটি কণ্ঠ উত্তর দেবে, কিন্তু যদি মেঘলা বেঁচে যায়, যদি সে কোনোদিন সত্যি জেনে যায়? ফুফু তখন হাসতে হাসতে বলবে, মেঘলা কিছুই জানবে না, আর রাতুল, সে তো এখনও বিশ্বাস করে তার সন্তান মারা গেছে। বন্ধুরা, এই কথাগুলো শোনার পরই দর্শকদের মনে সন্দেহ তৈরি হবে, কিন্তু আসল বিস্ফোরণ ঘটবে কিছুক্ষণ পর। দেখা যাবে সেই ধাত্রী যে মেঘলার ডেলিভারি করিয়েছিল, সে ভয় আর অপরাধ বোধে অস্থির হয়ে উঠেছে। দিনের পর দিন মিথ্যে লুকিয়ে রাখতে রাখতে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। সে বারবার নিজের মনে বলতে থাকবে, আমি কি করেছি? একটা নিষ্পাপ শিশুর জীবন নিয়ে আমি কি ভয়ঙ্কর খেলা খেলেছি। এরপর হঠাৎ করেই সে সিদ্ধান্ত নেবে সত্য প্রকাশ করার। বন্ধুরা, ঠিক এখান থেকেই গল্পে আসবে সবচেয়ে বড় টুইস্ট। জানা যাবে মেঘলার সন্তান আসলে মারা যায়নি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। যে শিশুকে মৃত বলে সবাই কাঁদছিল, যে শিশুর জন্য রাতুল আর মেঘলার জীবন অন্ধকার হয়ে গিয়েছিল, সেই শিশুটি এখনও বেঁচে আছে। আর এই ভয়ঙ্কর সত্যের পেছনে রয়েছে রাতুলের নিজের ফুফু। সম্পত্তির লোভে অন্ধ হয়ে যাওয়া সেই মহিলা বহু আগেই পরিকল্পনা করেছিল মেঘলাকে রাতুলের জীবন থেকে সরিয়ে দেওয়ার। কারণ সে জানত, মেঘলার সন্তান যদি বেঁচে থাকে, তাহলে ভবিষ্যতে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে সেই শিশুটিই। আর তখন ফুফুর কোনো স্বার্থ পূরণ হবে না। তাই সে টাকার লোভে ধাত্রীতে কিনে নেয়। হাসপাতালের ভেতরেই তৈরি করা হয় এক ভয়ঙ্কর পরিকল্পনা। মেঘলার সুস্থ সুন্দর নবজাতক সন্তানকে গোপনে সরিয়ে ফেলা হয়, আর তার পরিবর্তে অন্য একটি মৃত শিশুকে দেখানো হয়। মেঘলার বাবা যখন কাঁদতে কাঁদতে হাসপাতালে পৌঁছান, তখন তার হাতে তুলে দেওয়া হয় সেই মৃত শিশুটিকে। বৃদ্ধ মানুষটি বিশ্বাসই করতে পারেননি যে তার নাতি পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গেই চলে গেছে। তিনি বুক চাপড়ে কাঁদতে থাকেন। অন্যদিকে আসল শিশুটিকে গোপনে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, আল্লাহর বিচার বড়ই কঠিন। যে সত্যকে এতদিন মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল, সেই সত্য ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছে। আর এই সত্য যখন রাতুলের সামনে আসবে, তখন সে আর আগের সেই দুর্বল মানুষ থাকবে না। তার চোখে জ্বলে উঠবে প্রতিশোধের আগুন। আর সেখান থেকেই শুরু হবে রাতুলের জীবনের নতুন অধ্যায়। বন্ধুরা, সত্য প্রকাশের প্রথম সূত্রটি আসে একেবারে অপ্রত্যাশিতভাবে। যে ধাত্রী এতদিন টাকার লোভে মুখ বন্ধ রেখেছিল, এখন সে প্রতিটি মুহূর্তে আতঙ্কে দিন কাটাচ্ছে। রাতে ঘুমোতে গেলেই তার চোখের সামনে ভেসে ওঠে সেই নিষ্পাপ নবজাতকের মুখ, আর কানে বারবার বাজতে থাকে মেঘলার কান্না আর একজন মায়ের বুক ফাটা আর্তনাদ। সে নিজের মনেই বলতে থাকে, আমি শুধু একটা ভুল করিনি, আমি একটা মায়ের কোল খালি করেছি। আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। এদিকে রাতুল এখনও জানে না তার চারপাশের মানুষগুলোই তাকে সবচেয়ে বড় প্রতারণার শিকার বানিয়েছে। প্রতিদিন নিজের ঘরে বসে সন্তানের ছোট্ট কাপড়গুলো হাতে নিয়ে সে নির্বাক হয়ে থাকে। মাঝে মাঝে সেই কাপড় বুকে জড়িয়ে কান্না করে। নিজের মনেই বলতে থাকে, আমি যদি সেদিন মেঘলার পাশে দাঁড়াতাম, যদি ওকে বিশ্বাস করতাম, তাহলে হয়তো আজ আমার সন্তান আমার কোলে থাকত। বন্ধুরা, এই দৃশ্যগুলো শুধু রাতুলের অনুশোচনা নয়, বরং তার ভেতরের মানুষটার পরিবর্তনেরও ইঙ্গিত দেয়। যে ছেলেটা একসময় অন্যের কথায় নিজের স্ত্রীকে অপমান করত, আজ সেই মানুষটাই নিজের প্রতিটি ভুলের শাস্তি নিজেই ভোগ করছে। ঠিক এমন সময় নাটকে প্রবেশ করেন একজন নতুন চরিত্র। তিনি হাসপাতালের একজন পুরনো কর্মচারী। অনেক দিন ধরে তিনি সবকিছু নিজের চোখে দেখেও মুখ খুলতে পারেননি, কারণ তিনিও ভয় পেয়েছিলেন। কিন্তু ধাত্রীর অস্থিরতা দেখে তিনিও বুঝতে পারেন সত্য বেশিদিন চাপা দেওয়া যাবে না। অন্যদিকে রাতুলের ফুফু এখনও নিশ্চিন্ত। সে ভাবছে, এতদিন যখন কেউ কিছু জানতে পারেনি, এখন আর জানবেও না। নিজের ঘরে বসে সে হিসাব কষছে কিভাবে রাতুলের সব সম্পত্তির কাগজপত্র নিজের নিয়ন্ত্রণে আনা যায়। সে মনে মনে হাসতে থাকে। মেঘলা তো আর এই বাড়িতে ফিরবে না, সন্তানও নেই।
আর রাতুল এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই সুযোগটাই আমার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু বন্ধুরার মানুষ পরিকল্পনা করে, আর আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। একদিন গভীর রাতে ধাত্রী আর সহ্য করতে না পেরে ফুফুর সঙ্গে দেখা করতে যায়। কাপা গলায় বলে, আমি আর সহ্য করতে পারছি না, আমার খুব ভয় করছে, সত্যিটা যদি বের হয়ে যায়। ফুফু তখন রাগে ফেটে পড়ে। সে ধাত্রীর কলার চেপে ধরে বলে, মনে রাখবি, মুখ খুললে শুধু তোর না, তোর পুরো পরিবারের জীবন শেষ করে দেব। এত টাকা নিয়েছিস, এখন নাটক করছিস? ধাত্রী ভয় কাঁপলেও এবার আর আগের মতো দুর্বল থাকে না। সে বুঝে গেছে এই অপরাধ লুকিয়ে রাখলে তার জীবনে কোনো দিন শান্তি আসবে না। বন্ধুরা, ঠিক সেই মুহূর্তেই ভাগ্যের এক অদ্ভুত খেলা শুরু হয়। ফুফু বুঝতেই পারেনি তাদের এই পুরো কথোপকথনের কিছু অংশ একজন মানুষ শুনে ফেলেছে। কে সেই মানুষ? সে আর কেউ নয়, রাতুল। হ্যাঁ বন্ধুরা, রাতুল নিজের চোখে না দেখলেও নিজের কানে শুনে ফেলে এমন কিছু যা তার পুরো জীবনকে মুহূর্তের মধ্যে বদলে দেয়। প্রথমে সে বিশ্বাসই করতে পারে না। সে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে বারবার নিজের কানকে বিশ্বাস করানোর চেষ্টা করে। আমি কি ভুল শুনলাম? আমার সন্তান বেঁচে আছে? তার বুকের ভেতর ধরফর করতে থাকে, হাত কাঁপতে থাকে, চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে। তার মনে পড়ে যায় হাসপাতালের সেই দিন, মেঘলার কান্না, নিজের নিষ্ঠুর আচরণ আর ফুফুর প্রতিটি কথা। মুহূর্তের মধ্যেই সব কিছু যেন একে অপরের সঙ্গে মিলতে শুরু করে। সে বুঝে যায় মেঘলা কোনোদিন মিথ্যে বলেনি। মিথ্যে বলেছিল সেই মানুষগুলোই যাদের সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল। বন্ধুরা, জীবনে সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট হলো নিজের প্রিয় মানুষের সঙ্গে অন্যায় করার পর সত্যিটা জানতে পারা। আজ রাতুল ঠিক সেই আগুনেই পুড়ছে। তার চোখ মুহূর্তের মধ্যে লাল হয়ে ওঠে, চাওয়াল শক্ত হয়ে যায়। সে ধীরে ধীরে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে, আর ফুফু আর ধাত্রী তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে যেন জমে যায়। তাদের মুখের রং মুহূর্তের মধ্যে উড়ে যায়। ফুফু ততলাতে শুরু করে, রাতুল, তুই এখানে? রাতুল কোনো উত্তর দেয় না। সে শুধু আগুন ঝরা চোখে দুজনের দিকে তাকিয়ে থাকে, আর সেই নীরবতাই যেন আসন্ন ঝড়ের সবচেয়ে ভয়ঙ্কর সংকেত হয়ে দাঁড়ায়। বন্ধুরা, কয়েক সেকেন্ডের সেই নীরবতা যেন পুরো ঘরটাকে কাঁপিয়ে দিচ্ছিল। রাতুলের চোখে তখন আর কোনো মায়া নেই, কোনো দ্বিধা নেই, শুধু একটাই প্রশ্ন, কেন? ফুফু কাঁপা কণ্ঠে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল। রাতুল, তুই যা শুনেছিস সেটা আসলে... কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই রাতুল বজ্র কণ্ঠে চিৎকার করে উঠল, চুপ! তার সেই গর্জন শুনে পুরো বাড়ির সবাই দৌড়ে চলে আসে। কেউ বুঝতে পারছে না হঠাৎ এমন কি হয়েছে। রাতুল ধীরে ধীরে ফুফুর সামনে এগিয়ে যায়। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু সেই চোখে এখন আর দুর্বলতা নেই, আছে ভয়ঙ্কর ক্রোধ। সে দাঁতে দাঁত চেপে বলে, আমি তোকে নিজের মায়ের মতো সম্মান করেছি, নিজের সব কিছু বিশ্বাস করে তোর হাতে তুলে দিয়েছি, আর তুই আমার জীবনটাই শেষ করে দিলি। ফুফু এবার কান্নার অভিনয় শুরু করে, না বাবা, আমি কিছু করিনি, ওই ধাত্রী মিথ্যে বলছে। ধাত্রী আর চুপ থাকতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ে, বলে, না, সব সত্যি, সব পরিকল্পনা করেছে উনিই। আমি টাকার লোভে ভুল করেছি, কিন্তু আসল মাথা ছিল আপনার ফুফু। বন্ধুরা, এই একটি বাক্য যেন পুরো বাড়িতে বিস্ফোরণের মতো আঘাত করল। রাতুলের বুকের ভেতর জমে থাকা সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে রাগে পরিণত হলো। সে মনে মনে বলতে লাগলো, মেঘলা, তুমি ঠিকই বলেছিলে, অথচ আমি তোমাকেই দোষী বানিয়েছিলাম। তার চোখের সামনে একের পর এক ভেসে উঠতে লাগলো অতীতের দৃশ্য। মেঘলার অসহায় কান্না, হাসপাতালের করিডোর, নিজের নিষ্ঠুর আচরণের কথা, আর শেষবারের মতো মেঘলার সেই বাক্য। একদিন সত্যিটা জানতে পারবে রাতুল, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। এই কথাগুলো যেন রাতুলের বুক চিড়ে ফেলছিল। হঠাৎ করেই সে নিজের ফুফুর দিকে তাকিয়ে এগিয়ে গেল। ফুফু পিছিয়ে যেতে লাগলো। রাতুল, আমি তোর ভালো চেয়েছিলাম। ভালো? রাতুল এমনভাবে চিৎকার করল যে সবাই কেঁপে উঠল। একজন মায়ের বুক খালি করে দেওয়াটাই তোর ভালোবাসা? একটা নিষ্পাপ শিশুকে মায়ের কাছ থেকে আলাদা করাটাই তোর মমতা? সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। রাগে ফুঁসতে ফুঁসতে ফুফুর হাত ধরে টেনে বাড়ির দরজার দিকে নিয়ে গেল। ফুফু বারবার কাকুতি মিনতি করতে লাগলো, আমাকে মাফ করে দে বাবা, আমি ভুল করেছি। কিন্তু এবার রাতুলের মন আর গলল না। সে দরজার সামনে এনে ফুফুকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল। গর্জে উঠে বলল, আজ থেকে এই বাড়ির সঙ্গে তোর সব সম্পর্ক শেষ। আমার চোখের সামনে আর কোনোদিন আসবি না। আজ থেকে তুই আমার কাছে মৃত। বন্ধুরা, যে ফুফু এতদিন এই বাড়ির সব কিছু নিয়ন্ত্রণ করত, আজ সেই মানুষটাকেই অপমানিত হয়ে মাথা নিচু করে বেরিয়ে যেতে হলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ রাতুল এখন জানে তার সন্তান বেঁচে আছে। কিন্তু কোথায়, কার কাছে, কি অবস্থায় আছে?
সে কি আদৌ ভালো আছে? এই প্রশ্নগুলোই এখন তাকে প্রতিটি মুহূর্তে তাড়িয়ে বেড়াবে। এদিকে হাসপাতাল থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে মেঘলা, কিন্তু আগের সেই ভাঙা অসহায় মেয়েটি আর নেই। চোখের জল মুছে সে নিজের মনকে শক্ত করেছে। সে মনে মনে শপথ নেয়, যারা আমার জীবন ধ্বংস। বন্ধুরা, মেঘলার হাতে থাকা সেই রহস্যময় খামটি যেন তার পুরো জীবনটাই বদলে দিতে চলেছে। কয়েক মুহূর্ত সে খামটির দিকে তাকিয়ে থাকে। বুকের ভেতর তখন তীব্র ধুকপুকানি। একদিকে ভয়, অন্যদিকে অদম্য আশা। হয়তো এই খামেই লুকিয়ে আছে তার সন্তানের জীবনের সবচেয়ে বড় খবর। ধীরে ধীরে কাঁপা হাতে খামটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট শিশুর ছবি। ছবির পেছনে লাল কালিতে লেখা মাত্র কয়েকটি শব্দ, তোমার সন্তান বেঁচে আছে, কিন্তু ওকে খুঁজে পেতে হলে সত্যিকারের অপরাধীকে খুঁজে বের করো। এই লেখাটি পড়তেই মেঘলার শরীর কেঁপে ওঠে। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। সে ছবিটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। আমার সন্তান, আমার বাবু, তুই সত্যিই বেঁচে আছিস? বন্ধুরা, একজন মায়ের কাছে এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে? এতদিন যাকে মৃত ভেবে বুক ভরা কান্না করেছে, আজ হঠাৎ করেই জানতে পারল তার সন্তান এই পৃথিবীতেই আছে। কিন্তু সেই আনন্দের মাঝেও ভয় আরও বড় হয়ে সামনে দাঁড়ালো। কারণ সে জানে না শিশুটি কোথায়, কার কাছে, কি নামে বড় হচ্ছে। সে কি জানেই তার আসল মা বাবা কারা? এদিকে রাতুলের অবস্থাও কম ভয়াবহ নয়। ফুপুকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর সে নিজের ঘরে একা বসে পড়ে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সন্তানের ছোট ছোট খেলনা, কাপড় আর হাসপাতালের রিপোর্টগুলো একে একে হাতে তুলে নেয়। হঠাৎই তার চোখে পড়ে একটি হাসপাতালের পুরনো ডিসচার্জ কাগজ। আগে কখনো খেয়াল না করলেও এবার সে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। রিপোর্টে সময়ের হিসাব মিলছে না। শিশুর মৃত্যুর যে সময় লেখা আছে তার আগেই হাসপাতালের একাধিক কাগজে অন্য তথ্য রয়েছে। রাতুল বিস্ময়ে বলে ওঠে, তাহলে সত্যিই সবকিছু সাজানো ছিল? বন্ধুরা, মানুষ যখন সত্য খুঁজতে শুরু করে তখন ছোট ছোট সূত্র বিশাল প্রমাণ হয়ে দাঁড়ায়। রাতুল আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে সোজা হাসপাতালে চলে গেল। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে তার চোখে তখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক পুরো সত্য জানতে হবে। প্রথমে কেউ মুখ খুলতে রাজি হল না, কারণ অনেকেই জানে এই ঘটনার সঙ্গে প্রভাবশালী মানুষ জড়িত। কিন্তু ঠিক তখনই সেই ধাত্রী, যে এতদিন অপরাধ বোধে ভুগছিল, দূর থেকে রাতুলকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। সে ধীরে ধীরে রাতুলের সামনে এসে দাঁড়ায়। কাঁপা গলায় বলে, আমাকে যা শাস্তি দেওয়ার দিন, আমি সব সহ্য করব, কিন্তু আর মিথ্যা বলতে পারবো না। রাতুল তার দিকে তাকিয়ে স্থির কণ্ঠে বলল, আমার শাস্তি দেওয়ার সময় নেই, শুধু একটা কথা বলো, আমার ছেলে কোথায়? ধাত্রী চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। তারপর বলল, আমি শিশুটিকে মারিনি, আমি পারিনি। ওকে একজন দালালের হাতে তুলে দেওয়া হয়েছিল। পরে শুনেছি একটি নিঃসন্তান ধনী পরিবার ওকে নিয়ে গেছে। এই কথাটা শুনেই রাতুলের মাথায় যেন বাজ পড়ল। সে হতভম্ব হয়ে কয়েক কদম পিছিয়ে গেল। ধনী পরিবার? তার মানে তার নিজের সন্তান এখন অন্য কারো পরিচয় বড় হচ্ছে, অন্য কাউকে বাবা বলে ডাকছে, অন্য একজন মাকে মা বলে জড়িয়ে ধরছে। এই চিন্তাই রাতুলের বুক ভেঙে চুরমার করে দিল। ঠিক তখনই হাসপাতালের এক পুরনো নিরাপত্তারক্ষী সামনে এগিয়ে এলো। সে অনেকক্ষণ ধরেই সব কথা শুনছিল। ধীরে গলায় বলল, স্যার, আমার কাছে হয়তো এমন একটা তথ্য আছে যা আপনার অনেক কাজে লাগতে পারে। রাতুল তড়িঘড়ি করে তার সামনে গিয়ে দাঁড়ালো। কি তথ্য? বলুন। লোকটি চারপাশে তাকিয়ে খুব আস্তে বলল, সেদিন হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুরোপুরি মুছে ফেলা হয়নি, একটা ব্যাকআপ কপি এখনো থাকতে পারে। বন্ধুরা, এই একটি বাক্যই যেন আশার নতুন আলো হয়ে আসে। যদি সেই ফুটেজ পাওয়া যায় তাহলে স্পষ্ট দেখা যাবে কে শিশুটিকে নিয়ে গিয়েছিল, কার গাড়িতে তোলা হয়েছিল, আর সেই শিশুটি শেষ পর্যন্ত কোথায় পৌঁছেছিল। এদিকে মেঘলাও বসে নেই। খামের ভেতরে পাওয়া ছবিটি সে বারবার দেখছে। হঠাৎ তার চোখে পড়ে ছবির এক কোণে খুব ছোট্ট একটি লোগো।
প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও পরে সে বুঝতে পারে এটি কোনো সাধারণ চিহ্ন নয়, সম্ভবত কোনো অনাথ আশ্রম, শিশু কল্যাণ কেন্দ্র অথবা বিশেষ প্রতিষ্ঠানের পরিচয় চিহ্ন। মেঘলার মনে আবার নতুন আশা জাগে। সে নিজের চোখের পানি মুছে দৃঢ় কণ্ঠে বলে, আমি আমার সন্তানকে খুঁজে বের করব। পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে হলেও আমি থামব না। কিন্তু বন্ধুরা, রাতুল আর মেঘলা এখনও জানে না তাদের প্রতিটি পদক্ষেপ একজন রহস্যময় মানুষ গোপনে অনুসরণ করছে। সে বারবার ফোনে কারো সঙ্গে কথা বলে শুধু একটি কথাই বলছে, ওরা সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে, এখনই ব্যবস্থা নিতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। আর এই রহস্যময় ব্যক্তির পরিচয় প্রকাশ পেলেই গল্পে আসবে এমন এক বিস্ফোরক মোড় যা কেউ কল্পনাও করতে পারে না। বন্ধুরা, রাতুল আর মেঘলা দুজনেই এখন একই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। একজন নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে চায়, আর অন্যজন নিজের বুকের ধনকে ফিরে পেতে চায়। কিন্তু তারা জানেই না তাদের প্রতিটি পদক্ষেপ এখন শত্রুদের নজরদারির মধ্যে। রাত গভীর, শহরের এক নির্জন এলাকায় দাঁড়িয়ে আছে একটি কালো রঙের গাড়ি। গাড়ির ভেতরে বসে থাকা রহস্যময় লোকটি ফোন কানে নিয়ে নিচু গলায় বলল, বস, ওরা দুজনেই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, হাসপাতাল পর্যন্ত পৌঁছে গেছে। ফোনের ওপাশ থেকে ভারী কণ্ঠে উত্তর এলো, যেভাবেই হোক ওদের থামাও, এত বছরের গোপন রহস্য এখন প্রকাশ হতে দেওয়া যাবে না। লোকটি শান্ত গলায় বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, প্রয়োজন হলে প্রমাণও থাকবে না, মানুষও থাকবে না। বন্ধুরা, এই একটি সংলাপই বুঝিয়ে দিচ্ছে এটি শুধু একটি শিশুকে লুকিয়ে রাখার ঘটনা নয়, এর পেছনে রয়েছে আরও বড় একটি চক্র। এদিকে হাসপাতালে সেই পুরনো নিরাপত্তারক্ষী রাতুলকে নিয়ে চলে যায় রেকর্ড সংরক্ষণ কক্ষে। অনেক পুরনো কম্পিউটার, ধুলোমাখা ফাইল আর হার্ড ডিস্কের স্তূপের মধ্যে শুরু হয় খোঁজাখুঁজি। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করার পর অবশেষে তারা একটি পুরনো ব্যাকআপ ড্রাইভ খুঁজে পায়। নিরাপত্তারক্ষী কম্পিউটারে সেটি সংযুক্ত করতেই স্ক্রিনে একের পর এক পুরনো ভিডিও ফুটেজ ভেসে উঠতে থাকে। রাতুলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়, তার হাত কাঁপছে। সে মনে মনে শুধু একটাই দোয়া করছে, হে আল্লাহ, আজ আমাকে সত্যটা দেখিয়ে দিন। অবশেষে সেই দিনের ফুটেজ চালু হয়। ভিডিওতে দেখা যায় অপারেশনের কিছুক্ষণ পর ধাত্রী একটি নবজাতককে কোলে নিয়ে দ্রুত করিডর পার হচ্ছে। চারদিকে বারবার তাকাচ্ছে যেন কেউ দেখে না ফেলে। তার কয়েক সেকেন্ড পরই সেখানে এসে দাঁড়ায় রাতুলের ফুপু। সে একটি মোটা খাম ধাত্রীর হাতে তুলে দেয়। ধাত্রী চারপাশে তাকিয়ে শিশুটিকে একটি কম্বলে ভালোভাবে ঢেকে দেয়। এরপর হাসপাতালের পেছনের গেট দিয়ে বেরিয়ে যায়। বন্ধুরা, এই দৃশ্য নিজের চোখে দেখার